কাজে আমার মনে হয় জলবায়ু পরিবর্তনে সরকারকে ইনভেস্ট করতে হবে। বাংলাদেশের বায়ুর মান কোনোদিনও উন্নত হবে না আপনি যদি ইনভেস্টমেন্ট না করেন। এনজিওদের কাজগুলো ডেফিনেটলি প্রশংসনীয়, কিন্তু এটাকে সর্বরোগের মহৌষধ বলে চালাবেন না। পাবলিক প্রাইভেট কোলাবোরেশনের মাধ্যমে এই জায়গাগুলোতে না ঢুকে বাইরের থেকে এগুলো আদায় করে আনতে হবে, রাষ্ট্র থেকেও আদায় করে আনতে হবে। টিসিবির কার্ড থেকে শুরু করে এমন কোনো সুবিধা আজ অব্দি পর্যন্ত পাই নাই 17 বছরে। আমাদের এখানে প্রবলেমসগুলো মোটামুটি আমরা জানি। আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, ন্যাপ, এনডিসি সব ডকুমেন্ট আছে, এবং আজকে সকালবেলা প্ল্যানিং কমিশনে গিয়ে ভালো লাগলো এটা দেখে। ওদেরকে কিন্তু বকাঝকা করে এসছি, আপনার সামনে প্রশংসা করছি। তারা একটা লম্বা তালিকা করেছে জাতীয় পর্যায়ে কী কী ডকুমেন্ট আছে, উইচ ইজ এ গুড স্টার্ট। আমাদের তো আছে ডকুমেন্ট, এখন সেইটা ধরে কিছু পাইলট করে এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফুল স্কেলে নিতে হবে। এনজিওদের কাজগুলো ডেফিনেটলি প্রশংসনীয়, কিন্তু এটাকে সর্বরোগের মহৌষধ বলে চালাবেন না। এটা লিমিটেশনটা একই সাথে বলতে হবে, এবং গভর্নমেন্টকে ইমপ্রেস করতে হবে যে আমরা পাইলট লেভেলে এটা করেছি। মাইগ্রেশন ইজ এ রিয়েল ইস্যু। এটার পৃথিবী এটার জন্যে মুখ রক্ষা করার জন্যে, আমাদেরকে খুশি করার জন্যে সুন্দর সুন্দর কথা বলে। আমি নিজে এই নেগোসিয়েশনের সরকারের পক্ষে অংশগ্রহণ করি। আমি এটাতে কোনো আশার আলো দেখছি না। আজকে এই কিছুদিন আগে যখন এন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় ছিলেন, তখন মিরপুরে আমরা কাজ করছিলাম 5 বছর ধরে। আমাদের কাজ সেখানে ওই প্যাথোজেনের ইয়েতে আমরা স্টাডি করছি যে কিচেনের যে ময়লাগুলো, যেটা হেলথের উপরে বড় এফেক্ট পড়ে অন্য কিছুর থেকে, সেটায় যেই বস্তিগুলোতে আমরা কাজ করছিলাম উচ্ছেদ হয়ে গেছে। কেন উচ্ছেদ হলো? কারণ ওটা নাকি কোনো একটা সময়, এটা কিন্তু এরা তৈরি করেছে এই বস্তি, এটা গার্বেজ ফেলে ফেলে নদী ভরাট করে করেছে, এটা খারাপ, কিন্তু ওরা ওদের থাকার জন্য করেছে। এখন কবে নাকি ওই জায়গা জার্নালিস্টদের দিয়ে দেওয়া হয়েছিল, এখন জার্নালিস্টরা ওদেরকে উঠিয়ে ওই জায়গা দখল করে নিয়েছে, অথচ তারা জার্নালিস্টরা এটা তৈরি করেনি, তৈরি করেছে এই মানুষগুলো। তো এই যে ব্যাপারগুলো, অন্যায়গুলো, রাইটসের ভায়োলেশনগুলো, এগুলো আমরা তাদের ভয়েস নাই দেখে শুনতে পাই না। এই যে ডিসপ্লেসমেন্ট ট্রাস্ট ফান্ড বলি, গ্রিন ক্লাইমেট ফান্ড বলি, ক্লাইমেট ব্রিজ ফান্ড বলি, এগুলি সমস্ত কিছুতে ঢোকা যায়। রাষ্ট্র যদি স্পেস করে দেয় পাবলিক প্রাইভেট কোলাবোরেশনের মাধ্যমে এই জায়গাগুলোতে না ঢুকে বাইরের থেকে এগুলো আদায় করে আনতে হবে, রাষ্ট্র থেকেও আদায় করে আনতে হবে, অথবা কিন্তু আমি ডিসপ্লেস পপুলেশনের সেবাটা দিতে পারবো না। টিসিবির কার্ড থেকে শুরু করে এমন কোনো সুবিধা আজ অব্দি পর্যন্ত পাই নাই 17 বছরে। প্লাস একটু দেখবেন যেন আইডেন্টি কার্ডগুলো কোনোভাবে আমাদের কোনো হেল্প করা যায় না। আমার মতো হাজারো ফ্যামিলি রয়েছে, হাজার হাজার ফ্যামিলি। আমি সবার তরফ থেকে এটুকুই আবদার করব আপনাদের কাছে, যে বাংলাদেশে প্রতি বছর বলে যে নদী ভাঙনে সরকারি হিসাব বলে 1 লক্ষ পরিবার সর্বশান্ত হয়, বেসরকারি হিসাব বলে 10 লক্ষ পরিবার সর্বশান্ত হয়। আমাদের যে ভূমি নীতি ছিল, ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল, সেখানে বলা আছে যে যখন এই নতুন জেগে ওঠা চর উঠবে, সেখানে এই ভূমিহীন লোকেরা অগ্রাধিকার পাবে। সেটা কি পায়? এগুলো তো বিভিন্ন বেসিস, বিভিন্ন ডেভেলপমেন্টে চলে যায়। এখন আপনি যদি জলবায়ু পরিবর্তনের কথাটা বাদও দেন, তাহলে আমরা কি এই নদী ভাঙা মানুষগুলোর জন্য যথেষ্ট করেছি? নদী ভাঙা তাদেরকেই আমরা অ্যাড্রেস করতে পারি নাই। এই যে বিপুল সংখ্যক 21টা জেলার মানুষ লবণাক্ততা, পানি কম থাকা, নদীগর্ভে, সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকিতে আছে, এদেরকে নিয়ে আমরা কেমন করে ডিল করব? কাজে আমার মনে হয় জলবায়ু পরিবর্তনে সরকারকে ইনভেস্ট করতে হবে। বাংলাদেশের বায়ুর মান কোনোদিনও উন্নত হবে না আপনি যদি ইনভেস্টমেন্ট না করেন। তো এই যে কৃষক কার্ড বলা হচ্ছে, এই যে ফ্যামিলি কার্ড বলা হচ্ছে, এই প্রক্রিয়াতে জলবায়ুর কারণে যারা বাস্তুচ্যুত তাদের জন্য যদি একটা আলাদা ক্যাটাগরি রাখা যায়, তাহলে কিন্তু কিছু সংবেদনশীল পরিবেশগত এলাকাও আমরা ফেরত আনতে পারি। এবং বিশ্ব পরিমণ্ডলে যখন আমরা গিয়ে বিদেশে বলবো যে আমাদের তোমরা অভিযোজনে টাকা বাড়াও, তখন তারা বলবে তোমরা বাড়িয়েছো, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ আমরাও বাড়িয়েছি। 100 কোটি টাকার যে বরাদ্দ পরিবেশ মন্ত্রণালয়ে দেওয়া হয়, ইট ইজ নাথিং। এটা অবশ্যই বাড়ানো দরকার, ক্রমান্বয়ে বাড়ানো দরকার, এবং এইখানে অবশ্যই সরকারের সাথে এনজিও বিশেষজ্ঞরা কাজ করে করে যেন প্রকল্প বাস্তবায়ন করতে পারে, সেটা দরকার। প্রত্যেক বছর লক্ষাধিক মানুষ শুধুমাত্র ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বেকারত্ব,
পর্যাপ্ত সুযোগের অভাব, নানাবিধ গ্রামীণ অর্থনীতি কেন্দ্রিক সামাজিক রাজনৈতিক অন্যান্য বিবিধ সমস্যার কারণে মানুষ ইন্টারনালি ডিসপ্লেসড হচ্ছে। আজকের এই আলোচনায় আমরা আপনাদের বিদর্ঘ অভিজ্ঞতা পরামর্শ শুনব, সহভাগিতা করব এবং প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে শুধুমাত্র প্রকল্পের মধ্য নয়, আমাদের সামগ্রিক কার্যক্রমে সরকারের সাথে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে কিভাবে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে অবদান রাখা যায় সেই বিষয়গুলোও আমরা আলোকপাত করব এবং গ্রহণ করব। আমাদের সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয় এই নদী ভাঙন অথবা বন্যা এবং ঘূর্ণিঝড়ে ডিসপ্লেসড। তা আমার যে ডি ফর্ম আছে সেখানে তাদের নেওয়া হয়, কিন্তু আমিও বুঝি যে এটাকে আরও আপডেট করা দরকার। আর এই IOM বা ম্যাডামের সংস্থা আমরা বহুবার সিরাজগঞ্জ বা অনেক জায়গায় তাদের সাথে আমরা একত্রে বসেছি। তা আমার সবচেয়ে হলো যে আমি যেসব এলাকাগুলো দুর্যোগ প্রবণ, যেমন যদি স্যালিনিটির দিক থেকে হয় খুলনা বা সাতক্ষীরা, আবার বন্যার দিক থেকে হলে কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জের কিছু জায়গা, বগুড়ার, সেই জায়গার জন্য আমরা সকলে মিলে একটা সম্মিলিত করি যাতে তাদেরকে সেখানে রিটেন করতে পারি। আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের 27-28 বছর। আমরা একই ব্যাচমেট, আমার বন্ধু এখানে বসে আছে ডিজি, আমরা একই ব্যাচমেট। যে সেইখানে তাদের মেন ফান্ডটা চলে যায় কনসালটেন্সি সার্ভিসেস এবং এই যে বইপত্র তৈরি করা। আমার সাথে গতকাল ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং ছিল, $320 মিলিয়ন নিয়ে আসছে তারা, এটা আমাকে নিতে বলছে। আমি বললাম ভাই এই বই বানানোর মধ্যে যাবেন না, উই নিড এনফোর্সমেন্ট। এই লোকাল লেভেলে ওই জায়গাটার মধ্যে এনফোর্সমেন্ট খুবই উইক ফর বোথ দ্য মাসলসম্যান, ফর বোথ দ্য কালমার্কসের বাসের প্রলেতারিয়েত। এই দুটো গ্রুপের মধ্যে যে ব্যালেন্সটা, ট্রেড অফটা আমাদের এখন করতে হবে, এবং এইটা করতে গিয়ে তাদেরকে কিভাবে আমরা লাইভলিহুডটা দিতে পারি এবং তার সেফটি নেটটা দিতে পারি আমি, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। যে প্রসঙ্গটা বারবার এখানে এসেছে যে জলবায়ু উদ্বাস্তু ব্যক্তিদের NID না থাকার কারণে তারা যে পরিষেবাগুলো পাচ্ছে না বা অন্যান্য বিষয়, এই জায়গাটায় কিছু নতুনত্ব এসেছে এবং ইতিবাচক একটা খবর হচ্ছে যে সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর যে অগ্রাধিকারের প্রথম প্রকল্প ফ্যামিলি কার্ড, এই প্রকল্পটা মূলত উদ্বাস্তুদের জন্যই অগ্রাধিকার ভিত্তিতে করা হয়েছে বিভিন্ন বস্তি এলাকাগুলোতে। আমরা সারা দেশে 14টা এলাকায় পাইলটিং করেছি, তার মধ্যে বিভিন্ন ভাষানটেক বস্তি সহ অন্যান্য বস্তিগুলো ছিল। তাদের NIDর বাধ্যবাধকতাটা রাখা হয় নাই, যে ঢাকায় NID নাই বলে সে অন্তর্ভুক্ত হতে পারবে না, এটা প্রথমেই এটা শিথিল করে দেওয়া হয়েছে, এটা একটা ভালো দিক। একই রকমভাবে আমাদের সমাজসেবার যে অর্ধশতাধিক কর্মসূচি আছে তার মধ্যে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, তারপরে বিভিন্ন প্রকারের ভাতা, এই সবগুলোর ক্ষেত্রেও এই NID শিথিলতাটা আছে। এখানে এটা বাধ্যবাধকতা ওভাবে নেই যে তাকে এখানকারই নাগরিক হতে হবে। তো এইভাবে নীতি নির্ধারণের ক্ষেত্রে যদি এই বিষয়গুলো এভাবে কিছুটা শিথিল করা হয়, তাদের প্রাপ্যতাটাকে অগ্রাধিকার দিয়ে, তাহলে মনে হয় আমরা অনেকটা নেতিবাচকতা থেকে বের হয়ে আসতে পারবো। জার্মানি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সরকারের সাথে জলবায়ু সহনশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে, এবং আমাদের এই পার্টনারশিপটা আসলে অনেক দীর্ঘ, 54 বছরের অলমোস্ট, এবং আমরা জলবায়ু নিয়ে কাজ করছি সেটাও গত 15 বছর হয়ে গিয়েছে। শুধুমাত্র জলবায়ু কেন্দ্রিক কাজই আমরা করছি, এবং তার সাথে কিভাবে সাস্টেইনেবল আরবান ডেভেলপমেন্টকে ইন্টিগ্রেট করা যায় সেটা নিয়েও আমরা কাজ করছি। আমাদের একটি সুনির্দিষ্ট পোর্টফোলিও আছে শুধুমাত্র এটা নিয়েই যারা কাজ করে। যে নগরায়নের চাপ এবং অভিবাসনের এই চক্রে 1970 সালের দিকে 60 থেকে 8% মানুষ নগরে থাকতো, আমরা গ্রামেই থাকতাম, এবং আমরা বন্ধ হলে গ্রীষ্মকালীন ছুটি হলে গ্রামে ছুটে যেতাম। ঢাকাতে এই ফি বছর 3 থেকে 5 লাখ, এখন 5 লাখ করে ফি বছর অভিগমন হয়, সেটা জলবায়ু উদ্বাস্তুর জন্য হোক, ও নদী ভাঙার জন্য হোক, উপকূলীয় অভিঘাতের জন্য হোক, অথবা উচ্চাসার জন্য হোক। এই পুরো ঘটনার ফলে শুধুমাত্র দ্রুত নগরায়ন হচ্ছে এভাবে যদি না দেখি, বরং উচ্চাসা নিরসনে অথবা অভিঘাতের জন্য স্থানচ্যুতির কারণে এই যে আজকের নগরায়ন, প্রকৃত তথ্যভিত্তিক পরিকল্পনা এবং বহু মন্ত্রণালয়ের মাধ্যমে সমন্বিতভাবে তার বাস্তবায়ন জরুরি, এবং এই বাস্তবায়নে ইনক্লুশন, অন্তর্ভুক্তিতা, পরিকল্পনা, অবশ্যই সেটা টেকসই এবং সমন্বয়, এই 3টি শব্দকে বারবার উচ্চারণ করছি কারণ এটি হলো শুভঙ্করের ফাঁকি। কারিতাস বাংলাদেশের যে অভিজ্ঞতা গত 55 বছরের, যে
যে রিঅ্যাক্টিভ যে অ্যাপ্রোচে যেগুলো কাজ করি আমরা, রিলিফ নির্ভর যে কার্যক্রম, সেখান থেকে একটা সার্টেন পর্যায়ে 90s পরে যখন আমরা প্রোঅ্যাক্টিভ কাজগুলো শুরু করলাম, সেইখানে করতে গিয়ে দেখলাম যে আমরা আরবানের দিকে গত 20-30 বছরে যখন আমরা কাজ করলাম, কাজের এক্সপিরিয়েন্সে যেটা আমরা দেখলাম যে ইমার্জেন্সি রেসপন্স অর্থাৎ যে রিঅ্যাক্টিভ যে কার্যক্রম, সেখানে বাংলাদেশের যে মেকানিজমটা আছে, বিশেষ করে কোঅর্ডিনেশন মেকানিজম, যে স্ট্যান্ডার্ডগুলো আছে, পলিসি আছে, গাইডলাইন আছে সরকারের, এবং যে কোঅর্ডিনেশন মেকানিজম প্ল্যাটফর্মে যে স্ট্যান্ডার্ডগুলো আছে, সেগুলো দিয়ে আমরা খুব স্মুথলি কাজগুলো করছি। এবং ফান্ডের দাতা সংস্থা থেকে যে ফান্ড, সেগুলোরও খুব একটা অভাব নেই। রাষ্ট্রের কাছে কোনো কি হিসেব আছে? এখানে সরকারি মানে মন্ত্রণালয়ের দুজন দায়িত্বশীল কর্মকর্তা আছেন, আশা করি তারা জবাব দেবেন, অথবা তারা সরকারের কাছ থেকে জবাবটা নেবেন এবং আমাদের জানাবেন যে বাংলাদেশে প্রতি বছর কতজন এই অভ্যন্তরীণ উদ্বাস্তুর প্রক্রিয়ার শিকার হন এবং তাদের পুনর্বাসনের জন্য রাষ্ট্র কী করছে। প্রথমত হচ্ছে সংখ্যাটাই যদি না জানি, এবং এরা কেউ রাষ্ট্রের সহায়তাকে উপকূল বলি বা উত্তরাঞ্চল বলি বা যে কোনো পার্বত্য চট্টগ্রাম বলি, সেখান থেকে রাষ্ট্রের সহায়তায় কি আসার সুযোগ পান? তারা নিজেদের উদ্যোগেই আসেন। আসার পর তারা আত্মীয় স্বজন বা বন্ধু বা কেউ এসেছেন, তার সহযোগিতায় এসে প্রথমেই তাদের ঠিকানা হয় বস্তি, অর্থাৎ যেখানে মৌলিক মানুষের বসবাস করার মৌলিক অধিকারগুলো নেই, যেখানে স্বাস্থ্যসেবা নেই, শিক্ষা নেই, বাসস্থান সেটা একেবারেই অমানবিক। অনেকগুলো অর সঙ্গে তারা আছে, অমানবিক, অনিশ্চিত, অনিরাপদ এবং রাজনৈতিক অস্থিরতার শিকার তারা বেশি হন। মানে রাষ্ট্রকে, রাষ্ট্র যদি সচিবালয় ভাবেই, মন্ত্রিসভা ভাবে, তাহলে কিন্তু এই রাষ্ট্র এদের দেখবে না। রাষ্ট্র যদি ভাবে যে এই এলাকার, যেমন সেটি যদি কুড়িল বস্তি হয়, তো কুড়িল বস্তি কোনো একটা নির্বাচনী আসনে, কুড়িল বস্তি কোনো একটা ওয়ার্ডের ভিতরে, তাহলে সেই ওয়ার্ডের যিনি তদারককারী বা যিনি জনপ্রতিনিধি, তিনি কি করছেন? প্রশ্নটা আমরা নিচ থেকে করতে পারি কিনা, তৃণমূল থেকে। গভর্নমেন্ট হচ্ছে মেন স্টেক। গভর্নমেন্ট যা করতে পারে সেখানে হচ্ছে আমরা ডেভেলপমেন্ট সেক্টরে যারা কাজ করি, বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন আমরা কিন্তু সেখানে কন্ট্রিবিউট করতে পারি। সেই কন্ট্রিবিউশন বা পলিসি এক্সিকিউশনের ক্ষেত্রে কিন্তু আমরা স্ট্রংলি এখানে কোলাবোরেটও করতে পারি। তো আমি সেই জায়গাটাতে ফোকাস করতে চাই। আর ফাইনালি আমি যা শুধু দুইটা এক্সাম্পল দিই, আমরা রিসেন্টলি একটা কেস স্টাডি করেছি পুরো ঢাকার উপরে, মাইগ্রেশনের উপরে। সেখানে আমরা দেখেছি শিশুদের একটা বড় সাইকোসোশ্যাল সমস্যা হচ্ছে, যারা মাইগ্রেটেড তারা বুলিংয়ের শিকার হয় স্কুলে, কমিউনিটিতে বা অন্যান্য জায়গাতে, যেটা কিন্তু আমরা কখনো চিন্তা করি না। এবং প্রোটেকশন ইস্যু তো আমাদের একটা বড় ইস্যু। শিশুদের ক্ষেত্রেও প্রোটেকশন, আমাদের নারী যারা আছেন তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটেকশন একটা বড় ইস্যু। অনেক সময় আমরা এটাকে লিবারেল করে দিচ্ছি, আমরা হয়তো অনেক সময় গুরুত্ব সহকারে নিচ্ছি না। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে আমরা চিন্তা করতে পারি আমাদের পলিসি স্ট্র্যাটেজির ক্ষেত্রে।